প্রথম পর্বে আপনারা শুনলেন যে দার্জিলিংয়ের হোটেল রজার্স ভিলাতে কিভাবে রহস্যের মায়াজাল সৃষ্টি হয়েছে। তারপর অতুলের অসুস্থতার কথা বলতেই কীরকম একটা অদ্ভুত চাহনি দিলেন। So what can I do? You want a doctor to be called? না, তার আর দরকার হবে না, শুধু এত রাতেই ওষুধগুলো জোগাড়ের ব্যবস্থা করতে হবে, বুঝিয়ে বললাম আমি। রয় তার ঘরের মধ্যে ঢুকে গেলেন। আমি ভেজানো দরজার বাইরে অস্পষ্ট একটা কথাবার্তার আভাস পেলাম। কিছুক্ষণের মধ্যেই তিনি বাইরে বেরিয়ে এলেন। Dhonu is coming. He will help you. আমি একটা ধন্যবাদ আর শুভরাত্রি জানাতেই খানিক আকস্মিকভাবে তিনি বলে উঠলেন, Rest of the night. Close your room doors well. Good night. কেন যে তিনি হঠাৎ এই কথাটা বললেন সেটা জিজ্ঞাসা করার আগেই দরজাটা মুখের ওপরে বন্ধ করে দিলেন। ধনু বেশ চটপটে আর করিতকর্মা। আধ ঘন্টার মধ্যেই ঠিক ওষুধপত্র কিনে নিয়ে এলো। পাশের একটা দোকান থেকে গরম স্যান্ডউইচও বানিয়ে এনেছে সে। আমাদের অবস্থা দেখে খানিক মায়া হলো বুঝি তার। কিচেন থেকে এক ফ্লাস্ক গরম জল করে নিয়ে এলো, সঙ্গে কয়েকটা টি ব্যাগ। অতুল চোখ বুজে আছে। কোনো রকমে তাকে ধরে তুলে ওষুধগুলো খাওয়ানো গেল। কারোরই সেরকম খিদে নেই, তাও প্রায় জোর করেই স্যান্ডউইচ আর ঘরে বানানো চা খেলাম আমরা তিনজন। রাত প্রায় 11:30। সারাদিন ধকলের পর সবাই খুব ক্লান্ত। সমাপ্তিকে বললাম যদি রাতে দরকার হয় যেন আমাদের দরজায় টোকা দেয়। আর সেই মুহূর্তে ম্যানেজারের বলা কথাটা মনে এলো, ক্লোজ ইয়োর ডোরস ওয়েল। সমাপ্তি রাতে দরকার হলে ফোন করিস, এই বলে গুড নাইট করে আমি আর রঞ্জনা প্রায় অন্ধকার বারান্দা দিয়ে হেঁটে এসে আমাদের ঘরে ঢুকে পড়লাম। দরজাটা বন্ধ করতে গিয়ে একটা বিশ্রী ক্যাচ করে আওয়াজ হলো। ঘরে ঢুকতেই অন্ধকার বাথরুমের দিকে নজর গেল। আমার আগেই রঞ্জনা গেল ফ্রেশ হতে। কয়েক মিনিটের ব্যবধানে আমি ঢুকে দরজা বন্ধ করতেই আলোটা নিভে গেল হঠাৎ। মুহূর্তের মধ্যে নাকে এলো সেই মিষ্টি ফুলের গন্ধটা। এবার সেটার ঝাঁঝ খুব বেশি। মনে হলো যেন আমার আশেপাশেই আছে গন্ধটার উৎস। নিমেষে দৃষ্টি গেল জানলার দিকে। এবার আরও স্পষ্ট দেখলাম সেই ছায়ামূর্তিটাকে। এবার সে স্থির ছিল, যেন অপেক্ষামান। তাড়াতাড়ি দরজা খুলে বাইরে এসে দেখি ঘরের আলো দিব্যি জ্বলছে। সকালে ঘুম ভাঙল যখন, তখন মেঘ কেটে গিয়ে নরম রোদ উঠেছে। রাতটা মোটামুটি নিরুপদ্রবেই কেটে গেছে। অতুলের জ্বর কমলেও পুরোপুরি সুস্থ নয় সে। আমরা ঠিক করলাম ব্রেকফাস্ট করব খানিক দূরে, কেন্টাভার্সের ছাদে বসে। অতুলকে জিজ্ঞাসা করাতে সে বেশ খুশিই হলো, কারণ কেন্টাভার্সে খাওয়ার কথা সে কলকাতা থেকেই ঠিক করে এসেছিল। এ সুযোগ হাতছাড়া করতে সে রাজি নয় মোটেই। কেন্টাভার্সের ছাদে বসে এদিক ওদিক তাকালে বহু পুরনো বাড়ি চোখে পড়ে। দূরে আমাদের হোটেলের চিলেকোঠাটাও দৃশ্যমান। সেদিকে তাকিয়ে অতুল খানিক আনমনা হয়ে যায়। ইংলিশ ব্রেকফাস্টের স্বাদ অসাধারণ। গরম কফিতে চুমুক দিতেই গায়ে বৃষ্টির ফোঁটা পড়ে। তাড়াতাড়ি অতুলকে নিয়ে আমরা ভিতরে চলে আসি। দাম মিটিয়ে বেরোতে বেরোতে এক পরশলা বৃষ্টি হয়ে গেল। তারপরেই আকাশটা বেশ পরিষ্কার। এই ফাঁকে আমরা একবার টুক করে ম্যালে গিয়ে নাথমলের চায়ের দোকানে ঢুমে দিলাম। অতুল চড়াই উতরাইবে বেশ একটু ক্লান্ত হয়ে পড়েছিল, তাই হোটেলের ঠিক নিচে রাস্তার পাশে একটা বেঞ্চে বসে খানিক দম নিতে লাগলো। মিনিট পাঁচেক পর আমরা উপরে উঠে আসতে মিস্টার রয় এক ঝলক হাসি দিয়ে একখানা জবরদস্ত গুড মর্নিং ঝাড়লেন। কালকে রাতের কথা ভোলেননি দেখছি। হাউ আর ইউ নাও মিস্টার অতুল? আর ইউ ওকে? হ্যাঁ, মানে ইটস ওকেই বলতে পারেন আর কি। আমরা এখন রিসেপশনের লবিতে বসে। সমাপ্তি আর রঞ্জনা পালা করে তাদের মোবাইল ফোনে ছবি তুলতে ব্যস্ত। অতুল ভারী বিমর্ষ মুখে দ্য দার্জিলিং টি বুকের পুরনো যে কপিটা বইয়ের তাকে রাখা ছিল সেটা নামিয়ে পাতা উল্টে পাল্টে দেখছে। আমি সবে আনন্দবাজারের পাতায় উত্তরবঙ্গের বর্ষার গতি প্রকৃতি নিয়ে খবরের দুলাইন পড়েছি কি পড়িনি, ম্যানেজারবাবু একটা অদ্ভুত প্রশ্ন করে বসলেন। কাল রাতে এমনিতে আর কোনো ডিস্টারবেন্স হয়নি আশা করি? ইট ওয়াজ আ পিসফুল নাইট আদারওয়াইজ। অতুল যে কারণেই হোক প্রশ্নটা শুনতে পাইনি। আর আমি যখন এ প্রশ্নের খানিক সূত্র বোঝার চেষ্টা করছি, ঠিক তখনই রঞ্জনা বলে উঠল, কাল রাতে আপনাদের হোটেলে কি কোনো পার্টি ছিল? অনেক রাতে খুব হই হই হচ্ছিল, যেমন পার্টিতে হয়ে থাকে আর কি। হ্যাঁ ঠিক, আমিও শুনেছি।
সঙ্গে কাঁচের গ্লাস, প্লেট, ছুরি, কাঁটা চামচ, নাড়াচাড়া শব্দ। কিন্তু জানলার পর্দার ফাঁক দিয়ে তো কোনো মানুষজন চোখে পড়েনি। রাস্তাঘাটও শুনশান। সমাপ্তি বলে উঠল, হোয়াট টাইম? আমাদের অবাক করে দিয়ে দুজনেই সময়টা বলে উঠল, রাত 2:30-র আশেপাশে। সমাপ্তি আর রঞ্জনাও মুখ চাওয়াচাই করে উঠল, কারণ এই ঘটনার কথা তারা সকাল থেকে কেউ কাউকে বলেনি, আমাকে বা অতুলকে তো নয়ই। ম্যানেজার খানিক অন্যমনস্ক হয়ে দুবার টোকা দিলেন নিজের কপালে। বিকেল পেরিয়ে সন্ধে হতেই অতুলের আবার জ্বর এলো। খানিক অন্ধকার নামতেই রজার্স ভিলা জুড়ে প্রসারিত হলো এক অদ্ভুত নৈশব্দ। নিচের রাস্তা দিয়ে মানুষজন চলাচল করছে। সে এক ভীষণ রকমের ব্যস্ততা, জীবনের আভাস। আর ঠিক তার পাশে এ যেন এক চলৎ শক্তিহীন জীর্ণ শীর্ণ ইমারত। ওপরের দিকে তাকিয়ে বুঝলাম বেশ কুয়াশা হয়েছে আজ। আরেকটা জিনিস প্রায় নজর এড়াতে গিয়েও এড়ালো না। দেখলাম হোটেলের চিলেকোঠাটা খানিক আলোক উদ্ভাসিত। হলদেটে মোমের আলো জানলার সার্সিবে বাইরে আসছে। গতকালের মতো না হলেও অতুলের জ্বর রয়েছে। এবারের বেড়ানোটা যেন কীরকম বেরঙিন হয়ে গেল। রঞ্জনাই প্রথম কথাটা বলে উঠল, আমার নাই হোটেলটার একটুও থাকতে ভালো লাগছে না। আমারও। দেখ দিব্যি সুস্থ মানুষটা এসে কেমন জ্বর বাঁধিয়ে বসলো। সমাপ্তি বলে উঠল, কাল সন্ধেবেলা থেকে আজ এখন অবধি ঘটনাক্রম আমাকেও খানিক ভাবিয়ে তুলেছে বলাই বাহুল্য। আমাদের ট্রেনের টিকিট পরশু রাতে, এখনও প্রায় 48টা ঘন্টার ধাক্কা। কী ভেবে কলকাতার ট্র্যাভেল এজেন্ট কৃষ্ণ মৌলিককে ফোন করলাম। শনিবারের বাজারে কৃষ্ণকে অফিসে পেয়ে যাওয়াটা ভীষণ রকম কাকতালীয়। দাঁড়ান দেখি কাল দুপুরের ফ্লাইটের কী অবস্থা। খানিকক্ষণের মধ্যেই আমার মোবাইল ফোনে রবিবারের দুপুরের বাগডোগরা কলকাতার বিমানের তত্ত্ব তালাশ চলে এলো। রাত 10টায় যখন আমরা ঘুমোতে গেলাম, তার আগে ট্রেনের টিকিট ক্যান্সেল করে কাল দুপুরের বিমানে আমাদের কলকাতা ফেরবার বন্দোবস্ত করে ফেলেছে কৃষ্ণ। ম্যানেজারকেও আমরা সেই মতো জানিয়ে দিয়েছি। হঠাৎ মনে পড়ল গাড়ির ড্রাইভার অপূর্বর কথা। সে যেন কি দরকারে বলেছিল। সে কি বুঝেছিল আমাদের নির্দিষ্ট দিনের আগেই ফিরে যেতে হবে? 7-5 না ভেবে অপূর্বকে ফোন করতেই সে রাজি হয়ে গেল। কাল সকালেই সে চলে আসবে আমাদের বাগডোগরা পৌঁছে দেওয়ার জন্য। মনের মধ্যে একটা ভাবনা আর আশঙ্কা নিয়ে শুতে গেলাম। তখন কটা বাজে জানি না, দরজা ধাক্কার আওয়াজে ঘুম ভেঙে গেল। সমাপ্তির গলা। ঘুমের মধ্যে প্রথমে মনে হয়েছিল দূর থেকে ডাকটা আসছে, কিন্তু রঞ্জনা ধাক্কা দিতেই বুঝলাম ডাকটা আসছে আমাদের দরজার ওপার থেকে। আলো জ্বালিয়ে দরজা খুলতেই সমাপ্তি ফ্যাকাশে মুখ থেকে 3টে কথা বেরুলো, যা শুনে আমাদের গা হাত পা ঠান্ডা হয়ে গেছে। অতুল ঘরে নেই। সে কি? রঞ্জনা আমার হাত চেপে ধরল। যেটা বোঝা গেল সমাপ্তির কথায় তা হলো, খানিক আগে সমাপ্তি বাথরুম গেছিল। অতুল বিছানায় ঘুমন্ত, কিন্তু বাথরুম থেকে ফিরে এসে সে আর অতুলকে দেখতে পায়নি। সামনের দরজাটা হাট করে খোলা ছিল। এক ঝলক বারান্দার ওদিকে চোখ যেতে দেখলাম নিকষ কালো জমাট বাঁধা অন্ধকার সিঁড়ির দিকটায়। মাথার মধ্যে বিদ্যুতের মতো খেলে গেল। তাহলে কি? আমি সামনে পিছনে রঞ্জনা আর সমাপ্তি নামতে শুরু করেছি কাঠের সিঁড়ি বেয়ে। রিসেপশনের উল্টো দিকে ওই সেই করিডোরটা। কিছুই দেখা যাচ্ছে না, শুধু আমাদের 3টে মোবাইল ফোনের টর্চ থেকে বেরোনো আলো ইতস্তত ধাক্কা মারছে কাঠের দেওয়ালগুলোতে। এখানে আছেটা কি? সমাপ্তি জিজ্ঞাসা করল। এই মুহূর্তে সে প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। করিডোরের শেষে পৌঁছে আমার সারা শরীর কেঁপে উঠল। অতুল দাঁড়িয়ে আছে সেই পর্দা ঘেরা রেস্তোরাঁর সামনে। এক হাতে পর্দা সরিয়ে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে ভিতরের অন্ধকারের দিকে। আমরা 3জনেই চিৎকার করে উঠেছি। বোঝা গেল না অতুল আমাদের উপস্থিতি টের পেয়েছে কিনা। আমি প্রায় ঝাঁপিয়ে পড়ে ওর হাত ধরে হ্যাঁচকা টান মারলাম। সমাপ্তি আর রঞ্জনা ওকে ধরে সরিয়ে নিয়ে এলো। খেয়াল করলাম গোটা জায়গাটা ভরে আছে সেই পাহাড়ি লিলি ফুলের গন্ধে। কোনো রকমে অতুলকে ঘরে এনে শোয়ানো হলো। বেশ ভালোই জ্বর তার। ঘড়িতে তখন রাত 2:30। কাল রাতের ঘটনা সম্পর্কে আমরা আর কোনো আলোচনা করিনি। অতুলকেও কিছু জিজ্ঞাসাবাদ করাটা অর্থহীন। অপূর্ব ঠিক সকাল 9টায় গাড়ি নিয়ে পৌঁছে গিয়েছিল রজার্স ভিলার সামনে। এখন আমরা প্রায় জলপাইগুড়ির কাছাকাছি। অতুল গাড়ির সামনে বসে তার ফোন থেকে গান বাজিয়ে চলেছে একের পর এক। আমার কিন্তু বীভৎস খিদে পেয়েছে রে। তোদের?
দুদিন ধরে কুঁকড়ে পড়ে থাকা অতুল বেশ ফুরফুরে মেজাজে বলে উঠল, হ্যাঁ আমারও। সময় আছে, একটু থামলেই তো হয়। আমার নির্দেশে অপূর্ব একটা বেশ ভদ্রস্থ দোকানে গাড়ি দাঁড় করিয়ে দেয়। খাওয়া দাওয়া শেষে 2:35 প্লেন ধরে আমরা কলকাতায় ফিরে এলাম। আজ 8ই এপ্রিল 2024। প্রায় এক সপ্তাহ হতে চলল আমাদের দার্জিলিং থেকে ফিরে আসার। অফিসে বসে খবরের কাগজ উল্টাতেই ছোট্ট খবরটা চোখে পড়ল, মিস্টিরিয়াস ডেথ অফ ম্যানেজার অ্যাট দার্জিলিং হোটেল। মিস্টার রয়কে গতকাল সকালে মৃত অবস্থায় পাওয়া গেছে হোটেল রজার্স ভিলার চিলেকোঠায়, বিশেষ সূত্রের খবর।